এনআরজির প্রায় 19 বছরে পা দিল। দীর্ঘ আন্দোলনের পর মানুষ প্রথম এই কাজের অধিকারটা পেয়েছিল ভারতবর্ষে, এবং এই এনআরজি দিবস যেটা আজকে আমরা পালন করতে চলেছি, এই এনআরজি দিবস পাওয়ার পেছনে একটা সুদীর্ঘ প্রায় 2 দশকের ইতিহাস আছে, সংগ্রামের ইতিহাস। একদম প্রথমে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এবং তার সহযোগী সংস্থা অন্ধ্রপ্রদেশের একটি শ্রমিক ইউনিয়ন, ক্ষেত মজুর ইউনিয়ন, এবিপিপিইউ, এই দুজনে মিলে আমরা প্রশ্ন করতে শুরু করি যে 1969 সাল থেকে যদি একটা রাজ্য মহারাষ্ট্রে ইজিএ বলে একটা অ্যাক্ট থাকতে পারে, আইন থাকতে পারে, তাহলে সারা দেশে এরকম একটা আইন থাকতে পারে না কেন? সেই প্রসঙ্গে আমরা মহারাষ্ট্রের যে এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট, তার কার্যকলাপ, তার কার্যকারিতা নিয়ে বিভিন্ন রকম আমরা অনুসন্ধান করি। পরবর্তীকালে আমরা আমাদের ভারতের বাজেট অনুসন্ধান করে দেখি যে যদি এরকম একটা আইন সারা দেশে আনতে হয় তাহলে তার অর্থের সংস্থান করা সম্ভব কিনা। এবং তারপরে আমরা প্রথম তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করি এবং তাকে আমরা এই বিষয়টি বোঝানোর চেষ্টা করি যে ভারতবর্ষের অর্থনীতিতে একটা বিশাল বড় একটা পরিবর্তন আনা সম্ভব যদি গ্রামে গ্রামে মানুষকে কাজের সংস্থান করা যায়। তা আন্দোলনের গতিমুখটা এদিকে যেমন এগোয়, তেমনি আমরা সেই সময় গ্রামে যারা কাজ করছিলাম সেখানে গ্রামের মানুষকে যখন আমরা প্রশ্ন করতাম তোমাদের সমস্যাটা কী, তো তাদের প্রথম সমস্যাটা যা ছিল সেটা হচ্ছে কাজের সমস্যা। গ্রামে কাজ নেই, তাই বাইরে যেতে হয়। সেই জন্য ক্ষেত মজুরি তোমাদের সংস্থা তারা স্লোগান তুলল যে গ্রামে খাটবো, ভিটে মাটি ছাড়বো না, গ্রামে গ্রামে সারা বছর বছর মতন কাজ চাই, বা হাতে হাতে কাজ চাই, পাতে পাতে ভাত চাই, কাজ দিতে আইন চাই। তো এরকম স্লোগানগুলো তুলে তারা আস্তে আস্তে জনমত তৈরি করার চেষ্টা করল। পরবর্তীকালে এই দুই ইউনিয়নের উদ্যোগে সারা ভারতবর্ষের বিভিন্ন শ্রমিক সংগঠন, বিশেষ করে ক্ষেত মজুর সংগঠন এবং কিছু কিছু স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের সঙ্গে যোগাযোগ করে আমরা একটা আন্দোলনের রূপরেখা তৈরি করি। এবং তার পরবর্তীকালে যখন রাইট টু ফুড নিয়ে মামলা শুরু হয় আনুমানিক 2000 সালে, সেই সময় রাইট টু ফুডের সঙ্গে এই রাইট টু ওয়ার্কের যে আন্দোলনটা এটা যুক্ত হয়ে যায়, গিয়ে রাইট টু ফুড অ্যান্ড ওয়ার্ক বা খাদ্য ও কাজের অধিকারের আন্দোলন হিসেবে মাথা চাড়া দেয়। এবং তারপর থেকে সারা দেশেই বহু সংগঠন এই কাজ ও খাদ্যের দাবিতে আন্দোলনে সামিল হয়। এবং পরবর্তীকালে আন্দোলনের চাপে পড়েই প্রথমে 2005 সালে সরকার কাজের আইন চালু করতে বাধ্য হয়। কাজের আইন চালু হয় বটে, কিন্তু আমাদের যে মূল দাবি ছিল যে গ্রামে গ্রামে সারা বছর কাজ চাই, যে মূল দাবি ছিল হাতে হাতে কাজ চাই, সেইটা কিন্তু পাওয়া গেল না। যেটা পাওয়া গেল সেটা হচ্ছে পরিবার ভিত্তিক কাজ, এবং তাও আবার 100 দিনের কাজ। ফলে আমাদের যে দাবি, যেটা নিয়ে আন্দোলন, সেই দাবির আংশিক দাবি পূরণ হলো বটে, কিন্তু আমরাও ঠিক কোন সময় এটা মেনে নিলাম এই জন্যেই যে নেই মামাকে কানা মামা ভালো। আর তাছাড়া সেই সময় যে সমস্ত বামপন্থী দল এবং বামপন্থী ইউনিয়নরা, যাদের লোকসভার মধ্যে যাদের প্রতিনিধিত্ব করার ক্ষমতা ছিল, তারাও আমাদেরকে এটা বোঝালো যে তোমরা এই আইনটাকে নিয়ে আর বাধা দিও না, আইনটাকে মেনে নাও। কারণ আইনটা যদি একবার পাস হয়ে যায়, পরবর্তীকালে পরিবর্ধন এবং সংশোধনের অনেক সুযোগ সুবিধা থাকবে। ফলে আমরা আইনটিকে মেনে নিলাম এবং আইনটি পাস হয়ে গেল। 2006 সাল থেকে প্রায় সারা দেশেই আইনটি কার্যকরী হয়। এবং প্রথম অবস্থায় দেখা গেল যে আমাদের রাজ্যে, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট রাজত্বের সময় এই আইনের কার্যকারিতা সেরকমভাবে উল্লেখযোগ্যভাবে ছিল না। তুলনামূলকভাবে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু ইত্যাদি প্রদেশগুলিতে আইনের কার্যকারিতা খুব ভালো ছিল। ফলে আমাদের একদিকে যেমন আন্দোলনটা হলো যে এই আইনটার সংশোধন দরকার, বা 100 দিনের পরিবর্তে অন্ততপক্ষে 200 দিনের কাজ দরকার, পরিবারের পরিবর্তে ব্যক্তিপিছু কাজ দরকার, এই দাবিটা যেমন সোচ্চার হচ্ছিল, সেই সঙ্গে সঙ্গে আমাদের দ্বিতীয় যে দায়িত্বটা আমাদের ঘায়ে বর্তালো, সেটা হচ্ছে যে আইনটা আমরা পেয়েছি সেই আইনটা যাতে
সুষ্ঠুভাবে গ্রামে গ্রামে রূপায়িত হয় এবং যাতে গ্রামের ক্ষেতমজুররা, গ্রামের মজুররা তারা যাতে এই আইনের থেকে সুবিধা পেতে পারে সেই ব্যাপারে আমাদের উদ্যোগ নেওয়া এবং সংগঠিত আন্দোলন গড়ে তোলা। এবং এই কাজটা আমরা এখনও করে আসছি। ফলে ইতিহাসের দিক থেকে দেখলে দেখা যায় যে এইটা আমাদের কিন্তু পড়ে পাওয়া 14 আনা নয়, এটা কিন্তু আমাদের সংগ্রামের ফসল, 1 নম্বর। দ্বিতীয় নম্বর হচ্ছে এই আইনটা যে করা হলো, এই আইনের একটা দিক হচ্ছে যে এটা হচ্ছে চাহিদা নির্ভর আইন, অর্থাৎ লোকে কাজ চাইবে, সরকার তাকে কাজ দেবে। লোকে যদি কাজ চায়, সরকার যদি কাজ দিতে না পারে, তাহলে সরকারের গায়ে দায় বর্তাবে এবং তাকে ক্ষতিপূরণ স্বরূপ বেকার ভাতা দিতে হবে। আবার এই আইন এটাও আছে যে সরকার যদি কাজ দেয় আইন মেনে, তাহলে তাকে আইন মেনে 7 দিনের মধ্যে মজুরি দিতে হবে কাজ শেষ হওয়ার। আর যদি 7 দিনের মধ্যে না দিতে পারে, অন্ততপক্ষে 15 দিনের মধ্যে মজুরি দিতে হবে। সেখানেও যদি সরকার কোনো কারণে বিফল হয়, মজুরি ঠিক সময় দিতে না পারে, সেখানেও কিন্তু আমাদের তাদেরকে মজুরির সঙ্গে ক্ষতিপূরণ দিতে হবে। আইনে এগুলো সব পরিষ্কার করে লেখা আছে এবং এই আইনটা কার্যকরী হচ্ছিল। বামফ্রন্টের শেষের দিকে আইনটা রূপায়ণে একটু উন্নতি দেখা গেছিল। পরবর্তীকালে 2011 সালে পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে রাজ্যে এই আইনের কার্যকারিতা হঠাৎ করে বেড়ে যাচ্ছিল। তো বামফ্রন্টের সময়ও কাজ বাড়তে শুরু করেছিল, এই সময় তারা বাড়তে শুরু করলো এবং মাঝখানে আবার এই আইনে একটা ভাটা পড়লো। আবার পরবর্তীকালে দেখা গেল যে আইনটাতে রূপায়ণে খুব ভালো হচ্ছে। তো এগুলো যদি পর্যালোচনা করি তাহলে দেখা যাবে যে প্রথম দিকে আইন রূপায়ণেতে সরকারটা অনীহা ছিল। পরবর্তীকালে মানুষের চাপে পড়ে সরকার আইনটাকে লাগু করতে শুরু করলো। কিন্তু এই আইন রূপায়ণের ক্ষেত্রে প্রচুর ত্রুটি বিচ্যুতি ছিল। অ্যাপ্লিকেশন জমা না নিতে চাওয়া, অর্থাৎ কাজের আবেদনপত্র জমা নিতে চাওয়া, 14 দিনের মধ্যে কাজ না দেওয়া, কাজ না দিলে বেকার ভাতা না দেওয়া, কাজ শেষ হলে মজুরি দিতে দেরি করা, এই সমস্যাগুলো আইনের প্রথম দিনের যে রূপায়ণ হচ্ছিল সেখান থেকেই ছিল। কিন্তু অন্যদিকে এটা দেখলে দেখা যাবে যে এই আইনটা ছিল বলে সরকার কিন্তু যে অতিমারির সময় হলো, কোভিড অতিমারি, ওই অতিমারিতে কিন্তু গ্রামেতে অনাহার, অর্ধাহার বা মহামারীকে ঠেকাতে পারল। কেন কি না, যে বিপুল সংখ্যক পরিযায়ী শ্রমিক যারা বহু কষ্ট করে, বহু ত্যাগ স্বীকার করে, নিজের অনেকের প্রাণের বিনিময়ে যারা কোনো কষ্টে দেশে ফিরল, গ্রামে ফিরল, তারা কিন্তু গ্রামে এসে হাহাকারের মুখ দেখত যদি না সেই সময় এই 100 দিনের কাজের প্রকল্পে তারা কাজ পেত। ফলে দেখা গেল যে 100 দিনের প্রকল্পে কাজ এবং পরবর্তীকালে খাদ্য সুরক্ষা আইন, যেটা এই আন্দোলনেরই একটা অঙ্গ, সেই খাদ্য সুরক্ষা আইন পাস হওয়ার জন্যে যে রেশন খাদ্যদ্রব্য তারা রেশন দোকান থেকে পেত, এই খাবার পাওয়া এবং কাজ পাওয়ার জন্যে কিন্তু দেখা গেল যে বিপুল সংখ্যক গ্রামে এই মহামারীটা ঠেকানো গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই আইনের বর্তমান অবস্থাটা কি? আমরা প্রত্যেকেই জানি যে এই আইনের বর্তমান অবস্থাটা খুব একটা ভালো না। তো এই আইনের বর্তমান অবস্থাটাকে আলোচনা করার আগে আমাদের এই আইনের বিষয়ে একটু রাজনৈতিক দিকটা দেখা দরকার। এই আইনটা নিয়ে যখন আন্দোলন হচ্ছিল এবং আইনটা হবে যখন ঠিক হচ্ছিল, প্রথম থেকেই কিন্তু গ্রামের যারা চাষি মহল তারা বিরোধিতা করার চেষ্টা করছিল। কেন কি না, তাদের মনে হচ্ছিল এই আইনটা যদি হয়, লোকেরা যদি কাজ পায়, তাহলে হঠাৎ করে মজুরিটা বেড়ে যাবে লোকের, ফলে খুব সস্তার মজুরি দিয়ে তারা লোককে কাজ করাতে পারবে না। যেমন পুরুলিয়া জেলাতে যেখানে মজুরি করে লোকেরা মজুরি পেত 50 টাকা, 60 টাকা কি 70 টাকা, সেখানকার লোকেদের আর 50-60 টাকায় কাজ করানো যাবে না যদি লোকেরা 100 টাকা, 150 টাকা বা 200 টাকা মজুরি পায় সরকারের থেকে। ঠিক তেমনি যারা বাড়িতে পরিচারিকার কাজ পায়, খুব সস্তায় পরিচারিকা পায়, তারাও পরিচারিকা সস্তায় পাবে না, কারণ এনআরজিতে যারা কাজ পায় তারা অত সস্তায় পরিচারিকার কাজ করবে না। তার ভারতে যে এই যে শ্রমের বাজারটা আছে, যেটা প্রথা বহির্ভূত শ্রমের বাজার, সেইখানে শ্রমের দামটা বাড়বে। দ্বিতীয় জিনিস হলো, যেটা ফর্মাল সেক্টর বা প্রথাগত যে দিকটা আছে, বড় বড় শিল্প কলকারখানা, শহরের বিভিন্ন কাজকর্মে যেখানে প্রচুর শ্রমিক লাগে, মজুর লাগে, সেইখানে
তারা শঙ্কিত হলো এই কারণে, গ্রামে যদি লোকেরা কাজ পায় তাহলে লোকেদের মধ্যে যদি পরিযায়ী শ্রমিক হওয়ার সম্ভাবনা কমে যায়, যদি মাইগ্রেশনটা কমে যায়, তাহলে শহরেতে শ্রমের সংখ্যা কমবে, শ্রমিকের সংখ্যা কমবে। সেক্ষেত্রে তারা একটা ভালো বোঝাপড়ার জায়গায় যাবে শ্রমের মজুরি বাড়ানোর জন্যে। খুব সহজভাবে বলতে গেলে শ্রমের বাজারে যোগান এবং চাহিদার উপরেতে শ্রমের দাম নির্ধারিত হয়। যদি পর্যাপ্ত পরিমাণ শ্রমিক থাকে এবং যদি পর্যাপ্ত পরিমাণ কাজ না থাকে তাহলে মালিকের লাভ, কারণ কি মালিক কম পয়সায় লোককে কাজ করাতে পারে। আর যদি পর্যাপ্ত পরিমাণ কাজ থাকে কিন্তু পর্যাপ্ত পরিমাণ শ্রমিক না থাকে তাহলে শ্রমিকের সেখানে দর কষাকষির অবস্থাটা ভালো হয়। ফলে ফিকির মতন সংস্থারাও, যে শিল্পপতিদের সংস্থা ফিকি, তাদের মতো সংস্থারা কিন্তু মনে প্রাণে এনার্জিকে বাধা দেওয়ার চেষ্টা করছিল প্রথম দিন থেকে। কারণ কি, তাদের আশঙ্কা ছিল যে কলে কারখানায় মজুরির দাম বেড়ে যাবে। ফলে প্রথম থেকে এটা মনে রাখতে হবে যে গ্রামের কৃষক মহল মানে বড় চাষি মহল এবং শহরের শিল্প মহল, তারা কিন্তু বরাবরই এই আইনটা যাতে কার্যকরী না হয় তার জন্য সচেষ্ট ছিল। বর্তমানে কি হয়েছে, বর্তমানে এই আইনটা কার্যকরী হচ্ছে। কার্যকরী হতে হতে এখন দেখা যাচ্ছে যে হঠাৎ করে এই আইনের প্রতি কেন্দ্রীয় সরকারের যেন একটা বিরাট অনীহা আছে। অর্থাৎ কেন্দ্রীয় সরকার এই আইনটাকে খুব একটা কার্যকরী করতে চাইছে না। বিভিন্ন রাজ্য সরকারও এই আইনটা কার্যকরী করার চেয়ে তারা বিভিন্ন প্রকল্প দিয়ে মানুষকে সন্তুষ্ট রাখার চেষ্টা করছে। তারা এই প্রকল্প সেই প্রকল্প দিয়ে লোককে ক্যাশ টাকা দিচ্ছে, সুযোগ সুবিধা দিচ্ছে, কিন্তু এই আইনটাকে প্রকৃতপক্ষে কার্যকরী করতে চাইছে না। এই আইনটা যদি একটা পরিবারে যদি আইনটাতে যদি তারা কাজ পায়, তারা আজকের হিসেবে তারা বছরের মধ্যে খুব সহজেই 22 থেকে 23 হাজার টাকা তারা আয় করতে পারে। কিন্তু এই 22 থেকে 23 হাজার টাকা তাদেরকে না দিয়ে যদি তাদের বাড়িতে একটা করে লক্ষ্মী ভাণ্ডার ঢুকিয়ে দেওয়া হয়, 12,000 টাকায় সরকারের চলে যায়। সরকারকে এত হ্যাপা নিতে হয় না, কাজ দেওয়ার, কাজ হিসেব দেওয়ার এত হ্যাপা নিতে হয় না। ফলে এই আইনটাকে সরিয়ে একটা দোল সর্বস্ব রাজনীতি চাপানোর একটা চেষ্টা প্রত্যেকটা রাজ্য সরকার করছে। আর কেন্দ্র সরকার ভীষণভাবে চেষ্টা করছে যাতে এটা প্রমাণ করা যায় যে এই কাজটার কোনো চাহিদা নেই এবং এটাকে আস্তে আস্তে তুলে দেওয়া যেতে পারে। এবং সেটা তারা কীভাবে করছে, প্রথম দিক থেকে দেখা যাক। প্রথম হচ্ছে, একজন শ্রমিক সে কাজ চাইতে গেলে কাজ পাবে, তা সে দরখাস্ত করবে। প্রথমেই তাকে নিরুৎসাহ করা হলো, না তোমাদের আবেদনপত্র আজকে জমা নেওয়া হবে না। তাহলে পঞ্চায়েত আজকে জমা নেওয়া হবে না, আরেকদিন যেতে হবে, আবার একদিন দল বেঁধে লোককে যেতে হবে, একজন গেলে হবে না, দল বেঁধে আসতে হবে। তারপরে সেখানে আবেদনপত্র নেবে না তো বিডিওর কাছে যেতে হবে, বিডিও নেবে না তো ডিএমের কাছে যেতে হবে। তো এইভাবে লোককে আবেদনপত্র জমা দেওয়ার ক্ষেত্রে প্রথম থেকেই একদম ভীষণভাবে লোকেদেরকে হেনস্থা করা হতো। তাহলে একটা প্রথম ধাপ হলো, লোকে নিরুৎসাহ হয়ে যাবে। দ্বিতীয় ধাপ হচ্ছে যে কাজ যদিও বা আবেদনপত্র নেওয়া হলো, কাজ আর দেয় না, আবার সেই ছুটি করতে হয় কাজ আদায় করার জন্য, আরেকটা হেনস্থা শুরু হলো। তারপরে কাজ শেষ হলো, কাজ শেষ হওয়ার পরে মজুরি দেয় না, দিনের পর দিন মজুরি বাকি থাকে, সেটা হেনস্থা হলো। এক সময় আমরা পশ্চিমবঙ্গের গ্রাম উন্নয়ন মন্ত্রী যখন সুব্রত মুখার্জি ছিলেন, তার সাথে দেখা করেছিলাম। দেখা করে তাকে আমরা বোঝাবার চেষ্টা করেছিলাম যে এমনিতেই 7 দিনের পরে পরে মজুরি দিলেও গ্রামের অধিকাংশ আদিবাসী লোকেরা কাজ করতে পারে না। সেই সময় কিন্তু জাতীয় সমীক্ষায় বেরিয়েছিল যে আদিবাসীদের অংশগ্রহণ এই প্রোগ্রামেতে খুব কম হচ্ছে। তা আমরা বলছিলাম কারণটা হচ্ছে যে একজন আদিবাসী সে কাজ করতে যায়, দিনের শেষে মজুরি নিয়ে সে অন্ততপক্ষে চাল নুনটা কিনে আনে। কিন্তু এখানে যদি 7 দিন পরে মজুরি দেওয়া হয়, 15 দিন পরে যদি মজুরি দেওয়া হয়, তাহলে তার পক্ষে এনার্জিতে কাজ করা সম্ভব নয়, কারণ কি তার রোজ মজুরি লাগবে। সেই সময় সুব্রত মুখার্জি আমার সঙ্গে একমত হয়েছিলেন এবং বলেছিলেন যে আমরা দেখি যদি এটাকে 7 দিনের জায়গায় দিনে দিনে মজুরি দেওয়া যায়, ক্যাশ মজুরি দেওয়া যায়। তো সরকার তো সেই সব করার দিকে কোনো গেলই না, উল্টে যেটা হলো, শ্রমিকরা কাজ করার পরে 15 দিন পরেও মজুরি পায় না, 2 মাস 3 মাস পরে মজুরি পায়, তাহলে আবার হেনস্থা হলো। এখন একজন শ্রমিক কাজের দরখাস্ত দেওয়া থেকে, কাজ করাতে থেকে এবং কাজের মজুরি আদায় করা থেকে বারে বারে যদি বিভিন্ন বাধার সম্মুখীন হতে হয়, তাহলে তো স্বাভাবিকভাবেই সেই শ্রমিকের মধ্যে একটা অনীহা আসবে, দূর বাবা এখানে কাজ করে লাভ নেই। আর এইটাই কিন্তু কেন্দ্রীয় সরকার চাইছে। কেন্দ্র সরকার এটাই চাইছে যে লোকের মধ্যে যদি এই নিরুৎসাহ হয়, এই অনীহা হয়, তাহলে লোকেরা আর আবেদন করবে না, লোকেরা কাজের চাহিদা করবে না। আর
আর যেহেতু এটা একটা চাহিদা নির্ভর আইন, অতএব তখন সরকারের পক্ষে বলা সুবিধা হবে, দেখো এই কাজেতে সেরকম চাহিদা নেই, অতএব এই আইনটাকে আমরা রূপায়ণ করছি না, বা এটাকে আমরা কম টাকা অ্যালটমেন্ট করছি, এটাকে নামকবাস্তে রূপায়ণ করবো, ইত্যাদি ইত্যাদি। তো এইটা যেমন একদিকে চলছিল, আজকে আবার যেটা হচ্ছে বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমাদের রাজ্যে এই আইনটা কার্যকরী করার ক্ষেত্রে ব্যাপক দুর্নীতি, অনিয়ম বেনিয়ম হচ্ছে। এবং এই ব্যাপক দুর্নীতি, অনিয়ম বেনিয়ম যে হচ্ছে, এ বিষয়ে মানে সরকারের অতি বন্ধুও স্বীকার করতে বাধ্য হবে যে হ্যাঁ এটা হচ্ছে। এবং আমরা কীরকম অনিয়ম বেনিয়ম দেখেছি, যেমন আমি কয়েক বছর আগের কথা বলি, আমরা তখন বামফ্রন্টের রাজত্ব, আমরা একটা ডেপুটেশন দিতে গেছি বাঁকুড়া জেলাতে। বাঁকুড়া ডেপুটেশন দিতে গিয়ে এডিএমের সঙ্গে আমরা কথা বলছি। তৎকালীন এডিএম আমাদের বললেন, আমি নামটা বলছি না, তৎকালীন এডিএম আমাদের বললেন যে আচ্ছা মিস্টার গাঙ্গুলি একটা কাজ করতে পারেন, আমাদের সাহায্য করতে পারেন। কী সাহায্য করতে হবে বলুন? বলে আমরা খবর পাচ্ছি যে এখানকার সমস্ত আদিবাসীদের বিভিন্ন জব কার্ডগুলোকে 250 টাকা 500 টাকা দিয়ে একদম লোক কিনে নিচ্ছে, এবং তারা সেই জব কার্ডের কাছে রেখে তারা সেই জব কার্ডের এগেনস্টে ফলস বিল করে তারা টাকা তুলে নিচ্ছে, এবং আদিবাসীরা জব কার্ডগুলো 250 টাকা 500 টাকার বিনিময়ে বিক্রি করে দিচ্ছে। তো এই যে দুর্নীতি, জব কার্ড কিনে নিয়ে টাকা তুলে নেওয়া, তখন থেকেই শুরু হয়েছে। এটা আমি বলছি 2007-8 সালের ঘটনা, তখন থেকে শুরু হয়েছে। এখন কি হচ্ছে? এখন হচ্ছে কি, গ্রামের যারা নেতাবাবুরা তারা লোকের জব কার্ডগুলোকে নিজেদের কাছে রাখছে বিভিন্ন অজুহাতে, হয় রিনিউ করার অজুহাতে, কাজ লিখতে হবে এই অজুহাতে তার জব কার্ডগুলোকে নিয়ে নিচ্ছে। এবং প্রতিটি সুপারভাইজারকে বলা হচ্ছে যে তুমি যখন 30 জন শ্রমিকের নাম মাস্টার করে ঢোকাবে, সেই সঙ্গে আমার এই 10টা বা 15টা নামকে ঢোকাতে হবে। ওই 10টা 15টা নাম যে ঢোকানো হলো, তার টাকাটা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাবে, এবং নেতাবাবু সে তাদেরকে ডাকবে, দেখবে তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 3000 টাকা ঢুকেছে, কি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে 2000 টাকা ঢুকেছে, ওটা আমাকে দিয়ে যাও। আর সেই নেতার ভয়ে হোক ভক্তিতে হোক ওই টাকাটা তুলে সাধারণ লোক নেতার কাছে নিয়ে যাবেন। নেতা যদি ভালো হন তাকে 3000 টাকা থেকে হয়তো 500 টাকা দেবেন, আর সেই 500 টাকা সেই লোকটি ভাববে যাক আমি তো কাজ করি 500 টাকাতে পেলাম, আর নেতার পকেট ভরলো। কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখেছি গ্রামের মহিলাদেরকে বলা হয়েছে তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, টাকাটা তুলে দিয়ে যাবে। তো সেই মহিলা টাকা তুলে তার কাছে গেছে, গিয়ে বলছে দেখো বাবু আমি তো ছুটি করেছি, আমাকে গ্রাম থেকে ব্যাংকে যেতে হয়েছে, টাকা তুলতে হয়েছে, আমার তো কিছু খরচা হয়েছে, খরচাটা দাও। তাকে বলা হয়েছে যে খরচার কথা বলবি না বুড়ি, তাহলে তোর ভিটে মাটি চাটি হয়ে যাবে। এই ভিটে মাটি চাটির ভয় দেখানো, জব কার্ডকে রেখে দেওয়া, এইভাবে জব কার্ড নিয়ে দুর্নীতি করা, এটা পশ্চিমবঙ্গে মানে অহরহ হচ্ছে, সারা দিকে হচ্ছে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে ইজিএর কাজে লোকের কিছু উপকার হোক না হোক, নেতাদের কিন্তু আঙুল ফুলে কলা গাছ হয়ে যাচ্ছে। ঘটনাটা ঠিক যে দুর্নীতি হচ্ছে। প্রশ্ন হচ্ছে যে লোকের কি কাজ পাচ্ছে না? পাচ্ছে তো। পুরুলিয়ার মতন জেলাতে যান না, পুরুলিয়াতে জেলাতে মানে ইজিআই কাজ যখন খুব ভালোভাবে হয় তখন পুরুলিয়াতে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কমে, লোকেরা বাইরে কাজ করতে যায় না, কেউ বাইরে কাজ করতে চায় না। কিন্তু এখন আবার পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়ছে। কেন? 2 বছর ধরে কাজ নেই। এখন 2 বছরের গল্পটা কি? 2 বছর ধরে কাজ নেই কেন? এই কেন্দ্রীয় সরকার যারা আজকে দুর্নীতি, অনিয়ম বেনিয়মের অজুহাতে পশ্চিমবঙ্গে সমস্ত টাকা বন্ধ করেছে, যার ফলে 2 বছর ধরে পশ্চিমবঙ্গে কোনো কাজ হচ্ছে না, এবং পশ্চিমবঙ্গের মজুররা যারা 2 বছর আগে কাজ করে তারা মজুরিও পাচ্ছে না, সেই কেন্দ্রীয় সরকার পরপর 4 বছর পশ্চিমবঙ্গকে সেরা শিরোপা দিয়েছে। তাহলে যে রাজ্যকে তুমি পরপর 4 বছর সেরা শিরোপা দিয়েছ, ফট করে একদিন বললে কি করে যে সে ব্যাপক অনিয়ম বেনিয়ম দুর্নীতি করেছে, অতএব তার টাকা বন্ধ হবে? তাহলে এই শিরোপা দেওয়া এবং টাকা বন্ধ করা, এই পুরো ব্যাপারটার মধ্যে তোমাদেরও দায় থাকছে। এখন যদি মেনে নেওয়া যায় যে হ্যাঁ অনিয়ম বিনিয়ম দুর্নীতি হয়েছে, এবং যদি মেনে নেওয়া যায় যে হ্যাঁ কেন্দ্র সরকারের প্রথমে বুঝতে ভুল হয়েছিল, তারা তাদের সেরা শিরোপা দিয়েছে, তাহলেও কিন্তু যে জিনিসটা দাঁড়ায় সেটা হচ্ছে এই ভুল, অনিয়ম বেনিয়ম বা দুর্নীতি আর কোনোটার জন্যেই কিন্তু যারা কাজ করেছে, যে মজুর শ্রেণী, তারা কিন্তু দায়ী নয়। তারা দরখাস্ত দিয়েছে, সরকার তাদের কাজ দিয়েছে, তারা কাজ করেছে, তারা এখন মজুরির হকদার। এখন সরকার কখনো বলতে পারে না না তোমাদেরকে আমরা কাজ দেবো না। যদি দুর্নীতির
অভিযোগগুলোকে নিয়ে তদন্ত করতে হয়, তাহলে সরকারের উচিত আলাদা করে তদন্ত করা, দোষী ব্যক্তিদের শনাক্ত করা এবং তাদেরকে কঠোর থেকে কঠোরতম শাস্তি বিধান করা। কিন্তু সেই রাস্তায় না হেঁটে হঠাৎ করে টাকা বন্ধ করে দিয়ে মজুরদের মজুরি বন্ধ করে দেওয়া হলো, এটা কিন্তু ভারতীয় সংবিধানের একদম পরিপন্থী। আমাদের সংবিধান অনুসারে 10 জন নির্দোষ ছাড়া পেতে পারে, কিন্তু 10 জন দোষী ছাড়া পেতে পারে, আমাদের সংবিধান অনুযায়ী 10 জন দোষী তারা ছাড়া পেতে পারে, কিন্তু একজন নির্দোষ যেন শাস্তি না পায়, এটা আমাদের সংবিধানের বিধান। তো এখানে দেখা যাচ্ছে যারা দুর্নীতি করেছে, কারা দুর্নীতি করেছে? স্থানীয় রাজনৈতিক নেতারা, পঞ্চায়েতের একাংশ জনপ্রতিনিধি এবং সরকারের কিছু আধিকারিক, তারা দুর্নীতি করেছে। যদি একটা পঞ্চায়েতে দুর্নীতি হচ্ছে তা বিডিও কেন জানবে না? যদি একটা জেলায় দুর্নীতি হচ্ছে ডিএম কেন জানবে না? তাহলে যদি একটা অঞ্চলে দুর্নীতি হচ্ছে পঞ্চায়েত সদস্য কেন জানবে না? চোখের সামনে দুর্নীতিগুলো হচ্ছে, তাহলে পঞ্চায়েত সদস্য থেকে আরম্ভ করে বিডিও থেকে আরম্ভ করে ডিএম থেকে আরম্ভ করে তারা কি করে চুপ করে মুখ বুঝে সহ্য করছে? তাহলে তারাও এর মধ্যে দোষী। তাহলে যদি শাস্তি দিতে হয়, বিধান করতে হয়, তাহলে এই শ্রেণীর লোকেদেরকে শাস্তি দেওয়া দরকার, যারা এই আইনটা রূপায়ণের ক্ষেত্রে গাফিলতি করেছে এবং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছে। কিন্তু শ্রমিকরা তো দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, শ্রমিকদের কাজ করেছে, তো তাদের মজুরি কেন আটকানো হবে? ফলে এই জিনিসটা আমাদের ভেবে দেখা দরকার। এর ফলে কি হচ্ছে? গ্রামেতে আবার ব্যাপক অভাব দেখা যাচ্ছে। আমাদের কাছে খবর আছে, আমরা কিছুদিন আগে ঝাড়গ্রামে গেছিলাম, সেখানে একটি অনাহারে মৃত্যু হয়েছে। এখানে বলে রাখা ভালো যে আমাদের দেশে অনাহারের মৃত্যু হয়, কিন্তু অনাহারের মৃত্যু প্রমাণ করা খুব দুরূহ ব্যাপার হয়। কিন্তু বাস্তব ক্ষেত্রে ওটা অনাহার, বাস্তব ক্ষেত্রে অর্ধাহার। এখন অনাহারে মৃত্যু বলে না আছে, তো তার স্টমাকে একটা চালের দানা পাওয়া গেছে। একটা চালের দানা পাওয়া গেছে মানে তো সে আহারে ছিল তা নয়, সে অনাহারেই ছিল। কাজে অনাহারে মৃত্যু প্রমাণ করা আইনত কষ্টকর হলেও এটা ঘটনা যে অনাহারে অর্ধাহারে মৃত্যু হচ্ছে। এবং অনাহারে অর্ধাহারে মৃত্যু হওয়ার কারণ আমরা মেদিনীপুরের ঘটনাটাতে, এই ঝাড়গ্রামের ঘটনাতে আমরা অনুসন্ধান করে দেখলাম যে সেই লোকটা দীর্ঘদিন ধরে রেশন পাচ্ছে না, বিভিন্ন কারণে তার রেশন, টেকনিক্যাল কারণে তার রেশন পাচ্ছে না। সেই লোকটা 100 দিনের কাজ পাচ্ছে না। ফলে একদিকে তার কাজ নেই, একদিকে তার রেশন পাচ্ছে না, আর রেশন পেলেও সে কিনতে পারছে না। ফলে তার কাছে তো মরে যাওয়া ছাড়া কোনো দ্বিতীয় রাস্তা নেই। এখন এই এনআরইজি এর কাজ বন্ধ হয়ে যাওয়ার জন্যে, গত 2 বছর ধরে কাজ করে মজুরি না পাওয়ার জন্যে গ্রামে ব্যাপকভাবে এই কষ্টের মধ্যে লোকেরা পড়েছে এবং আক্ষরিক অর্থেই তারা অর্ধাহারে অনাহারে দিন কাটাচ্ছে। যারা যেরকমভাবে সুযোগ পাচ্ছে তারা গ্রাম ছেড়ে চলে যাচ্ছে। ফলে আমাদের যে প্রথম যে লক্ষ্যটা ছিল যে গ্রামে থাকবো, গ্রামে খাটবো, ভিটে মাটি ছাড়বো না, সেইটা হচ্ছে না। এবং গ্রামের লোকেরা যে গ্রামে থেকে গ্রামে কাজ করে গ্রামের শ্রীবৃদ্ধি করবে, গ্রামের উন্নতি করবে, সেটাও এখন আর ভাবনা চিন্তা করা যাচ্ছে না, সেটা এখন দূরস্থ হয়ে গেছে। এবং এর প্রধান কারণটা হচ্ছে যে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার, তাদের মধ্যে রাজনৈতিক দরিদ্রাটানি হচ্ছে, মাঝখান থেকে শ্রমিক শ্রেণী মরছে। একদম ক্লাসিক কথা, রাজা যুদ্ধ হয় উলু খাগড়ার প্রাণ যায়। এক্ষেত্রেও তাই হয়েছে। যারা দুর্নীতি করছে তারা বহাল তবিয়তে বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, আর যারা খেটে খাওয়া মানুষ তারা তার সাজা ভোগ করছে। এবং কেন্দ্রীয় সরকার এই যে পদ্ধতিটা এখন নিয়েছে, টাকা বন্ধ করে দেওয়া, এর ফলে কি হচ্ছে, মানুষের একদিকে যেমন দুর্দশা বাড়ছে, তেমনি মানুষ আস্তে আস্তে এনআরইজি কাজের উপরে ভরসা হারাচ্ছে। এই এনআরইজি কাজের উপরে যে ভরসা হারানো, এটা একটা মারাত্মক ক্ষতি করবে ভবিষ্যতে। কারণ কি, এই কাজের উপর ভরসা হারালে তারা নতুন করে তারা আবেদন করবে না, তারা কাজ করতে যাবে না, তারা বরং ঠিক করবে যাই এখান থেকে চলে যাই অন্ধ্রপ্রদেশে, চলে যাই মহারাষ্ট্রে, চলে যাই কেরলে। ফলে পরিযায়ী শ্রমিকের সংখ্যা বাড়বে, গ্রামটা ফাঁকা হয়ে যাবে এবং এনআরইজি কাজে চাহিদা যখন হবে না, তখন সরকারের পক্ষে বড় সুবিধা হবে যে আইনটা তুলে দাও। সরকার এটাই চাইছে, শিল্পদের এটা চাইছে, গ্রামের যারা সম্ভ্রান্ত অভিজাতের শ্রেণী তারাও এটা চাইছে। ফলে সরকার তাদের কাছে মাথা নুইয়ে এনআরইজি আইনটাকে, এই নারী আইনটাকে একদম অকেজো করার একটা ষড়যন্ত্র করছে। তাহলে আমরা কী করব? আমাদের লড়াইটা কয়েকটা স্তরে। রাস্তায় নেমে আমাদের লড়াই আছে,
সে লড়াই করতেই হবে। সে লড়াইটা আমাদের মজুরি আদায়ের লড়াই, সে লড়াই আমাদের কাজ আদায় করার লড়াই, এবং সেই লড়াইটা আমাদের ইজিএকে বাঁচানোর লড়াই। যেমন গত 2 বছর ধরে পশ্চিমবঙ্গের জন্য লেবার বাজেট পাস হয়নি, তো এই সবগুলো জেনে আমাদের তার বিরুদ্ধে লড়াই করা দরকার, যাতে এনআরজিটাকে কোনো রকমই সরকার কায়দা কানুন করে তুলে দিতে না পারে। তাহলে এনআরজি আইনটাকে রক্ষা করার দায়িত্ব আমাদের দরকার। তার জন্যে রাস্তায় নেমে যেমন আমাদের লড়াই করতে হবে, তেমনি হয়তো আদালতের শরণাপন্ন হতে হবে। যদিও আমরা জানি যে আমাদের দেশের আদালত একটা অদ্ভুত দীর্ঘসূত্রতায় ভোগে, ফলে বিচার চাইতে চাইতে এত দেরি হয় যে দীর্ঘসূত্রতার জন্যেই অনেক সময় লোকেরা বিচার পায় না। তবুও আমাদের সেটাকে কাজে লাগাতে হবে, আমাদের ব্যাপক প্রচার অভিযান করতে হবে, এবং যে সমস্ত বুদ্ধিজীবী মহল এই আওয়াজটা তোলে যে এনআরজি নিয়ে প্রচুর চুরি হচ্ছে, রেশন নিয়ে প্রচুর চুরি হচ্ছে, এসব ডোল নির্ভর আইন বন্ধ করো, তাদেরকে আমাদেরকে বোঝাতে হবে যে আসলে এনআরজি কিন্তু ডোল নির্ভর আইন নয়। এনআরজি ঠিক মতন কাজ করে, তাহলে শুধু যে মজুর শ্রেণীগুলো হবে তাই নয়, ভারতের অর্থনীতির একটা সম্যক বিকাশ হবে। সেই জন্যে এনআরজিকে বাঁচিয়ে রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক আছে।